ট্র্যাক্ট ইনফেকশন, তাহলে আসলে দেখেন টোটাল অংশটুকুতেই যদি ইনফেকশন হয় বা টোটাল অংশটুকুর যে কোনো একটা পার্টে যদি ইনফেকশন হয় তাহলেই আমরা তাকে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। আমাদের প্রথম পার্টটা কি কিডনি, আর লাস্ট পার্টটা হচ্ছে ইউরেথ্রা। তাহলে দেখেন এই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউটিআই সংক্ষেপে আমরা এটাই লিখি, অথবা যদি অ্যালোপ্যাথি ডাক্তারদের প্রেসক্রিপশনে, যদিও হোমিওপ্যাথির অনেক চিকিৎসক প্রেসক্রিপশন দেন না বা কিছু চিকিৎসক প্রেসক্রিপশন দেন, পাশে যেটা চিপ কমপ্লেইন বা ডিজিজ ডায়াগনোসিস এর ক্ষেত্রে যদি লিখি সেক্ষেত্রে ইউটিআই। আচ্ছা, এই কথাটি দেখবেন অনেক ক্ষেত্রে আমরা অ্যালোপ্যাথি প্রেসক্রিপশন পেলে পাশে ইউটিআই লেখা থাকে, দ্যাট মিন্স সংক্ষেপে এই কথাটা উল্লেখ করে। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন ইজ অ্যান ইনফেকশন ইন এনি পার্ট অফ ইউর ইউরিনারি সিস্টেম। তার মানে আমার ইউরিনারি সিস্টেমের যে কোনো একটা অংশে, টোটালটাও হতে পারে বা যে কোনো একটা অংশ হতে পারে, which includes your kidneys, ureters, urinary bladder and urethra। আমরা অ্যানাটমি দেখিয়ে আসলাম চারটি অংশ, তার মানে এই চারটি অংশের যে কোনো একটি অংশে আমাদের যদি ইনফেকশন হয় তাহলে সেটাকেই আমরা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনকে যদি আরেকটু অন্যভাবে ডেফিনেশন দেওয়া হয়, আসলে যেহেতু এই ইনফেকশনের মূল কজটাই হচ্ছে অর্গানিজম বা জীবাণু, urinary tract infection is defined as infection with multiplication। মাল্টিপ্লিকেশন মানে মাল্টিপ্লাই হওয়া, আরো বৃদ্ধি পাওয়া, জন্মানো, ঠিক আছে, অফ অর্গানিজম ইন ইউরিনারি ট্র্যাক্ট। মানে ইউরিনারি ট্র্যাক্টের মধ্যে যদি কোনো জীবাণু, মেইনলি এখানে ব্যাকটেরিয়ার কথাই বলা হয়, যদি মাল্টিপ্লাই হয়, জন্মায়, খুব দ্রুত গ্রো করে, সেটা হওয়ার পরে কি হতে পারে, লিডিং টু ইনফ্লামেটরি ডিজিজ অফ কিডনি। সেটা আমাদের ইনফ্লামেটরি ডিজিজের দিকে ধাবিত হয়, of the kidney and renal pelvis often associated with urinary bladder। পাশে সিস্টাইটিস লেখা আছে, দ্যাট মিন্স ইউরিনারি ব্লাডার ইনফেকশনকে সিস্টাইটিস বলে, অ্যান্ড ইউরেথ্রাইটিস। তাহলে আমরা ডেফিনেশনটা বুঝলাম। পরে দেখেন আমরা একটা ছবিতে গিয়েছি, যদিও এখানে একটা মেয়ের ছবি, কারণ কি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনটা ছেলেদের তুলনায় মেয়েদের আক্রান্ত হওয়ার চান্স খুবই বেশি, খুবই বেশি, খুবই বেশি। চেম্বার প্র্যাকটিসে দেখবেন আপনি অহরহ ইউরিনারি ট্র্যাক্টের ইনফেকশন পাচ্ছেন মেয়েদের ক্ষেত্রে, কিন্তু সেই ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে তুলনায় খুবই কম। আপনি 10টা পেশেন্ট যদি পান তার মধ্যে দেখবেন 8 থেকে 9টাই মেয়ে, 1 থেকে 2টা হয়তো বা ছেলে পাবে। এখানে দেখেন পেটে হাত দিয়ে আছে, লাল চিহ্ন হচ্ছে, দ্যাট মিন্স বার্নিং হচ্ছে, জ্বালা পোড়া হচ্ছে। সাইডের চিত্রটা আমি কার্সন আর চিত্র খেয়াল করে দেখতে পারবেন যে এখানে জীবাণুর একটা বিষয়, ব্যাকটেরিয়া বিষয় থাকছে, কিডনিতে এই ব্যাকটেরিয়া গুলো আছে, আবার ইউরিনারি ব্লাডারে আছে, ইউরেটারেও আছে, দ্যাট মিন্স ইউরেথ্রাতেও আছে। এই জায়গাগুলো মানে জাস্ট দেখিয়ে দেওয়া যে এই জায়গাগুলোতে আমাদের এই বেশিরভাগ ক্ষেত্রে এই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনটা আসলে উপর থেকে নিচে নামে না, নিচ থেকে উপরের দিকে যায়। সাধারণত নিচ থেকে অ্যাসেন্ডিং টাইপ বলা হয়, ডিসেন্ডিং টাইপ না, অ্যাসেন্ডিং টাইপ বলা হয়। আমরা যদি প্রকার ভেদে যাই, আসলে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন কত প্রকার, আমরা অ্যানাটমিতে যে অংশটুকু দেখিয়েছি দেখেন 4টা পার্ট বলা হচ্ছে। এই 4টা পার্টের উপরের 2টি পার্ট, দ্যাট মিনস কিডনি এবং ইউরেটার, এবং নিচের 2টি পার্ট, একটা হচ্ছে ইউরিনারি ব্লাডার এবং ইউরেথ্রা। তাহলে উপরেরটাকে বলা হয় আপার ইউরিনারি ট্র্যাক্ট, নিচেরটাকে বলা হয় লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট। তাহলে মেইনলি আমরা 2 ভাগে ভাগ করছি, কিসের উপরে ভিত্তি করে, অ্যাকর্ডিং টু অ্যানাটমিক্যাল পজিশন অফ ইউরিনারি সিস্টেম। আপার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, এখানে যদিও 2টি অংশ থাকে তারপরেও ইনফেকশনটা বেশিরভাগই হয় কিডনিতে, ইউরেটারে খুব কম, একেবারেই মানে রেয়ার বলা চলে ইনফেকশনটা। তাহলে ইনফেকশন অফ আপার পার্ট অফ ইউরিনারি সিস্টেম যেখানে অবস্থান করে কিডনি এবং ইউরেটার, আর এই কিডনির ইনফেকশন হলে একে বলা হয় পাইলোনেফ্রাইটিস। এই টার্মগুলো বা নামগুলো আমরা একটু খেয়াল রাখি, এছাড়া অন্য কিছু না। আমরা যদি নামগুলো খেয়াল রাখতে পারি তাহলে আমাদের জন্য সব থেকে ভালো। সব থেকে ভালো এই কারণেই অনেক সময় আমাদের কাছে
পেশেন্ট আছে যারা হয়তো বা অ্যালোপ্যাথি ট্রিটমেন্টে বা অন্য সিস্টেম অফ মেডিসিনে ভালো হচ্ছে না, সেই পেশেন্ট গুলো আপনার কাছে আসছে, আমার কাছে আসছে, আরো 5টা 10টা হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যাচ্ছে। লেখা থাকলো পাইলোনেফ্রাইটিস, আমি বুঝলাম না। পেশেন্ট এখন, রুগীরা এতটাই বুঝে, অনেক ক্ষেত্রে আমরা ডাক্তাররাও কিন্তু এই টার্মগুলো বুঝি না। টার্মগুলো মনে রাখলেই অনেক ক্ষেত্রে আপনি রুগীকে কিছুটা হলেও আপনি বোঝাতে সক্ষম হবেন, এবং অ্যাজ এ ফিজিশিয়ান হিসেবে আপনার নাম যশ ছড়িয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আমরা যদি কিডনির ইনফেকশনকে কি বলতেছি, পাইলোনেফ্রাইটিস। লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন কি, যদি আমার ইনফেকশনটা লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট হয়, ইনফেকশন অফ লোয়ার পার্ট অফ ইউরিনারি সিস্টেম, যেখানে কি কি অবস্থান করছে, ইউরিনারি ব্লাডার আর ইউরেথ্রা। ইউরিনারি ব্লাডারে যদি ইনফেকশন হয়, তাহলে ইউরিনারি ব্লাডার ইনফেকশন ইজ কল্ড সিস্টাইটিস। দেখেন এখানে সিস্টাইটিস উল্লেখটা আছে। তাহলে সাধারণত এটা আমরা অনেক ক্ষেত্রে দেখবেন আল্ট্রাসাউন্ড রিপোর্টে, ইন্টারপ্রিটেশনে বা কমেন্টসে সিস্টাইটিস লেখা থাকে। আমরা বলছি হচ্ছে ইনফ্লামেশন থাকলে কি, আইটি যোগ থাকলে সেটা হচ্ছে ইনফ্লামেশন কোন শব্দে। তাহলে দেখেন আমরা প্রথম দিকে কিডনির ইনফেকশনকে বলছি পাইলোনেফ্রাইটিস। নেফ থেকে আমরা, নেফ্রো থেকে বুঝি কিডনি, সিনোনেম, অপর নাম যেটাকে বলা হয়। কিন্তু এখানে কিন্তু নামটা ইউরিনারি ব্লাডারাইটিস হচ্ছে না, কিন্তু নাম চলে আসছে সিস্টাইটিস। যেমন দেখেন আমরা অনেক ক্ষেত্রে গল ব্লাডারের ইনফ্লামেশন হলে বা ইনফেকশন হলে পলিসিস্টাইটিস বলা হচ্ছে। চোখের হচ্ছে কনজাংটিভাইটিস। দেখেন মুখের গ্লসাইটিস বলা হচ্ছে, টাঙ্গাইটিস কিন্তু বলি না আমরা, গ্লসাইটিস, টাঙ্গের ইনফ্লামেশন হলে গ্লসাইটিস, কিছু সিনোনিমাল বিষয়। যদি ইউরেথ্রাতে ইনফ্লামেশন হয় বা ইনফেকশন হয়, তাহলে ইউরেথ্রাইটিস বলা হয়। এই টার্মগুলো আমরা অবশ্যই খেয়াল রাখি, কারণ আমরা এখানে একেবারেই বেসিক জিনিসগুলো বলে যাব। আমি প্রথমেই বলেছি এটা কোনো একাডেমিক ক্লাস নয়, আমি নিজেও শেখার জন্য এখানে ক্লাস করি। যতটুকু আমার সাধ্যে আছে আমি সেটুকু আপনাদের সামনে উপস্থাপন করি। এটা হচ্ছে এই গ্রুপের সব থেকে মাধুর্যতা। আমাদের ইউটিআইটা কি কারণে হয়, আমরা ক্লাসিফিকেশন পড়লাম বা জানলাম। কজেস অফ ইউটিআই কি কি কারণে, আমরা দেখেন একটু ডেফিনেশনের মধ্যে একটু বলে দিয়েছি, নিচের যে ডেফিনেশনটা বললাম, কিছু অর্গানিজম মাল্টিপ্লাই হয় সাধারণত। এখানে আর একটা টার্ম দেখেন, মেডিকেল সায়েন্সের বেসিক সাবজেক্ট গুলো একটা আর একটার সাথে কতটা রিলেটেড। আমার প্রথম কথাটা হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া আর দ্য মোস্ট কমনেস্ট অর্গানিজম কজিং ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। এখন যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া কি, তাহলে আবার সেই মাইক্রোবায়োলজিতে আমাকে যেতে হবে। বিধায় অনেক প্রশ্ন আসবে যেগুলোর অ্যান্সার আসলে এখানে দিতে গেলে সময় সাপেক্ষ বিষয়, আর অনেক ক্ষেত্রে আসলে সম্ভব নয়, কারণ একটা টার্মের সাথে আরেকটা টার্ম কোরিলেটেড। তাহলে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া দিয়েই আমাদের মূলত, দেখেন এই জায়গাতে কেন এই কথাটা আমি উল্লেখ করলাম, অ্যালোপ্যাথি যে অ্যান্টিবায়োটিক গুলো চিকিৎসকরা ব্যবহার করে, কিছু অ্যান্টিবায়োটিক আছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার উপরে বেশি কাজ করে, কিছু অ্যান্টিবায়োটিক আছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার উপরে বেশি কাজ করে, যার জন্য ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার বেশি আক্রান্ত হয়। কি কি আছে, ইকোলাই খুব সংক্ষেপে বলা হয়, ইস্তেরেশিয়া কোলাই, 90% কজ হচ্ছে ইউটিআই। প্রোটিয়াস, ক্লেভশিলা, ইন্টারোব্যাকটেরিয়া এবং সিউডোমোনাস, এগুলো হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার মধ্যে। তবে তাই যে আমরা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া যে এর জন্য দায়ী থাকবে না তা কিন্তু নয়, তবে সেটা লেস কমন। দেখেন গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া আর লেস কমনলি সিন। ইউটিআই এর ক্ষেত্রে আমরা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া বেশি পাবো, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া কম পাবো। কি কি থাকতে পারে, ইন্টারোকক্কাস ফেসিলাসিস আর একটা স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস, এই দুটি, আরো অনেকগুলো থাকতে পারে, জাস্ট আমি দুটি উল্লেখ করেছি। আমি মাঝখানে একটি কথা বলেছি, আমাদের ইউটিআইটা অ্যাসেন্ডিং টাইপ অফ ইনফেকশন। অ্যাসেন্ড তার মানে নিচ থেকে উপরের দিকে ওঠে,
আর ডিসেন্ড মানে উপর থেকে নিচের দিকে না। তাহলে ইউটিআই ইজ অ্যান অ্যাসেন্ডিং টাইপ অফ ইনফেকশন ফ্রম লোয়ার ট্র্যাক টু আপওয়ার্ড, আপওয়ার্ড মানে উপরে, এক্সেপ্ট স্টেফাইলোকক্কাস অরিয়াস। কারণ স্টেফাইলোকক্কাস অরিয়াস কিন্তু আবার নিচে থেকে কাজ করে না, সে উপর থেকেই আসে, দেখেন কিডনি থেকেই নিচের দিকে আসে। অন্যান্য ব্যাকটেরিয়া গুলো নিচ থেকে উপর দিকেই যাচ্ছে, যার জন্য বলা হচ্ছে অ্যাসেন্ডিং টাইপ, হুইচ ইউজুয়ালি ফলোজ এ সিস্টেমিক রুট। সিস্টেমিক রুট মানে যে রুট দিয়ে আসলে, রুটটা কেমন, আমাদের উপর থেকে কিডনি থেকে ইউরেটার, ইউরেটার থেকে ইউরিনারি ব্লাডার, এরপরে ইউরেথ্রা, এটা হচ্ছে সিস্টেমিক রুট। The common source of ascending infection in the fecal contamination. কেন কথাটি বললাম একটু, আমি আর এখানে একটা চিত্র দেওয়া উচিত ছিল, দিতে পারিনি। আমাদের একটু খেয়াল করেন, আমাদের এখানে যারা চিকিৎসক বৃন্দ আছেন প্রত্যেকের পেরিনিয়াল এরিয়া, ছেলেদের ক্ষেত্রে দেখেন দুটি অরিফিস, একটা হচ্ছে ইউরেথ্রাল অরিফিস আর একটা হচ্ছে অ্যানাস। মেয়েদের ক্ষেত্রে কিন্তু তিনটা অরিফিস, একটা ইউরেথ্রাল অরিফিস, ভ্যাজাইনাল অরিফিস আর একটা হচ্ছে অ্যানাস। এবং ইউরেথ্রাল অরিফিস, ভ্যাজাইনাল ক্যানেল এবং অ্যানাল ক্যানেল, তিনটাই দেখেন মেয়েদের ক্ষেত্রে খুবই কাছাকাছি, যার জন্য ছেলেদের তুলনায় মেয়েদের ইনফেকশন হওয়ার চান্স সব থেকে বেশি, সব থেকে বেশি, সব থেকে বেশি। লাস্টের কথাটা আমরা দেখেন লিখে দিয়েছি, ইউটিআই ইজ মোর কমন ইন ওমেন দ্যান ইন মেন। পুরুষদের তুলনায় মহিলাদের এটা খুবই কম। তার মধ্যে জাস্ট একটি কারণ কিন্তু আমরা বলে দিলাম, যে আমাদের যে লোয়ার অরিফিস গুলো আছে, দ্যাট মিনস ইউরেথ্রাল অরিফিস, মেয়েদের ক্ষেত্রে ভ্যাজাইনাল অরিফিস এবং মানে অ্যানাল ক্যানেল, অ্যানাস, এই তিনটা খুবই সন্নিকটে। ছেলেদের কিন্তু এটা অতটা সন্নিকটে নয়। তাহলে আমাদের এই ইনফেকশনটার কারণ কিন্তু, কমন কজ অফ অ্যাসেন্ডিং ইনফেকশন ইজ দ্য ফিকাল কন্টামিনেশন। কারণ কি দেখেন, মলদ্বারের থেকে যে মলটা, এটা তো এখানে প্রচুর পরিমাণে আমাদের মাইক্রো অর্গানিজম আছে। মানুষের মলে বা বিভিন্ন প্রকার মলে প্রচুর পরিমাণে, প্রস্রাবে প্রচুর পরিমাণে মাইক্রো অর্গানিজম থাকতে পারে, বিশেষ করে মলে প্রচুর। এটা যদি কন্টামিনেশন হয় কি ইউরেথ্রাল অরিফিসে, এবং সেটা বেশিরভাগ ক্ষেত্রে 70% ক্ষেত্রে আমাদের ইকোলাই থেকেই এই ইনফেকশন হয়, ইকোলাই থেকেই। কারণ ইকোলাইটা কিন্তু আমাদের পেটের খুব কমনেস্ট অর্গানিজম, ইকোলাইটা আমাদের জিআই ট্রাক্টের খুব কমনেস্ট অর্গানিজম, এটা আমাদের জিআই ট্রাক্টের মধ্যে খুবই বেশি থাকে। তাহলে এই জায়গা থেকে আমাদের ইনফেকশনটা ডেভেলপ করতে পারে। আমরা প্রথমেই একটি রোগীর কথা বলেছি, একজন পেশেন্ট এসে আপনার কাছে কি সাইন সিমটম দিবে, সেই ক্লিনিক্যাল ফিচারটা আমরা আসলে বইয়ের ভাষায় এখানে কিছুটা, এটা হচ্ছে রোগীর ভাষা, আমরা এখানে কিছুটা বইয়ের ভাষা। ঠিক আছে, স্ট্রং পারসিস্ট আর্জ টু ইউরিনেট, স্ট্রং পারসিস্ট আর্জ, আর্জ মানে বেগ, তার মানে আপনার প্রস্রাবের বেগ হবে খুব খুব বেশি, ঘন ঘন বেগ হয়। যে ডাক্তার সাহেব বলে যে আমি এই প্রস্রাব করে আসলাম, আবার কিছুক্ষণ পরে আমাকে আবার প্রস্রাবে যেতে হয়, আমি এত ঘন ঘন প্রস্রাব করে আর পারছি না, আমি দুর্বল হয়ে পড়েছি, এরকম কথাও কিন্তু পেশেন্ট এসে বলে। বার্নিং সেন্সেশন হোয়েন ইউরিনেট, যখন প্রস্রাব করে তখন বার্নিং সেন্সেশন, জ্বালা পোড়া। এখন আমি এখানে কিছু পার্থক্য উল্লেখ করবো, যদি আমি স্লাইড শোতে দেখানি। এই যে ক্লিনিক্যাল ফিচার, এটা হচ্ছে আমাদের অ্যাকর্ডিং টু মডার্ন মেডিকেল সায়েন্সের প্র্যাকটিস অফ মেডিসিন লেখা। এখন হোমিওপ্যাথির ক্ষেত্রে কি আসেন দেখেন, আমরা কিন্তু জিজ্ঞাসা করি আপনার কি প্রস্রাবের আগে, সময় এবং পরে। আপনারা ম্যাট্রিমেডিকাতে তো এগুলো লেখাই থাকে, এবং যদি স্পেসিফিক্যালি খুঁজতে চান রেপার্টরিতে দেখবেন লেখাই থাকে বিফোর, ডিউরিং, আফটার। রেপার্টরিতে কিন্তু এই কথাগুলো অনেক জায়গায় উল্লেখ আছে। ঠিক এই ইউটিআই এর ক্ষেত্রেও আমরা রেপার্টরি প্রথম ক্লাসেই বলে দিয়েছিলাম, যেমন ব্লাডার আছে 645 পেজ থেকে 662 পেজ পর্যন্ত, এবং এই মানে
ইউরিনেশনের বিষয়গুলো এই ব্লাডারের মধ্যেই, ব্লাডার চ্যাপ্টারের মধ্যেই আপনারা পাবেন। তাহলে বার্নিং সেন্সেশন, এই বার্নিং সেন্সেশনটা আলাদা রূপ, এটা পেইনের মধ্যে পাবে, পেইন বার্নিং, ঠিক আছে। তাহলে বার্নিং সেন্সেশন হোয়েন ইউরিনেট, পাসিং ফ্রিকুয়েন্ট স্মল অ্যামাউন্ট অফ ইউরিন, ইউরিন পাস হবে কি খুব ঘন ঘন, এবং প্রস্রাবের পরিমাণটা হবে খুবই কম। দেখেন আমরা ক্যান্থারিজ ইউজ করি খুব কমনলি, আমার মনে হয় হোমিওপ্যাথি ডাক্তাররা ক্যান্থারিজকে প্রস্রাবের ইনফেকশনের জন্য, সেই অ্যাকর্ডিং টু হোমিওপ্যাথি হোক আর ম্যাল প্র্যাকটিসই হোক, খুব ইউজ করি, বিশেষ করে ক্যান্থারিজ। অনেকে মাদার ইউজ করেন, কিন্তু অনেকে পটেন্সিও খুব ইনফ্রিকুয়েন্ট ইউজ করেন। আমি এখানে মানে একটু অন্য ধাঁচের কথা বলছি এই কারণে, সেটা হোমিওপ্যাথি বেজ অর মানে হোমিওপ্যাথি যে থিওরি মেনে চলে, অনেকেই সেটা নাও করতে পারে, প্রস্রাবের ইনফেকশনের কথা শুনেও কিন্তু ক্যান্সারিস অ্যাভেলেবেল। এবং আমি অনেক আগে কি কথা, মানে আমাদের একজন সিনিয়র ভাইয়ের কাছ থেকে একটা কথা শুনেছিলাম, ওনাদের এলাকায় একটা কবিরাজ ছিল, উনি শুধুমাত্র প্রস্রাবের ইনফেকশনের ট্রিটমেন্ট করতেন, শুধুমাত্র প্রস্রাবের ইনফেকশনের, আর কোনো ট্রিটমেন্ট করতেন না। কি দিতেন এটা কেউ জানে না। ওনার একদিন খুব শখ হলো, উনি দিয়েছিলেন, পরে আমাদের সাথে এটা মানে শেয়ার করেছেন। তো উনি বলছেন যে জাহাঙ্গীর, আমরা অনেক কথা বলেও যাই হোক ওনার পরিচয় দিয়েছে, দিতে 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 উনি বলছেন যে আসলে আপনার তো যেহেতু হোমিওপ্যাথি করেন, আমি আপনাদের ক্যান্সারিজ ওষুধটা ইউজ করি সকল রোগের ক্ষেত্রে, ঠিক আছে, যেই আসুক ওইটাই। তাহলে কিছু কিছু দেখেন এমনি কিন্তু ওইটা, বিশেষ করে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন যাদের মাইল্ড ইনফেকশন থাকে, সিভিয়ার যাদের থাকে তাদের হিসেবটা আলাদা। মাইল্ড পর্যায়ে যাদের থাকে তাদের কিন্তু মানে জাস্ট পানি, যদি প্রচুর পরিমাণে পানি খেতে দেন ভালো হয়ে যায়। আর তাদের ক্ষেত্রে আসলে প্রপার ট্রিটমেন্টের প্রয়োজন, অ্যাকর্ডিং টু অ্যালোপ্যাথি তারা অবশ্যই অ্যান্টিবায়োটিক ইউজ করে, আর আমাদের ক্ষেত্রে তো অবশ্যই সিমটোমেটিক ট্রিটমেন্ট, দ্যাট মিনস পেশেন্টের রোগের লক্ষণ নিতে হবে এবং এর সাথে অবশ্যই রোগীর লক্ষণ, দুটো লক্ষণ কিন্তু আলাদা। একটা হচ্ছে রোগের লক্ষণ, দ্যাট মিনস পেশেন্ট যে কমপ্লেন নিয়ে আপনার কাছে আসছে, যে সিমটম গুলো আমরা আপনাকে এখানে বলছি, এগুলোর মধ্যে সবই থাকবে তা নয়, যেগুলো থাকবে সেটা কোন মেডিসিনের সাথে মিলছে, এর সাথে অবশ্যই রোগীর সিমটম। রোগীর সিমটম বলতে এখানে সকলেই বুঝেন, আমরা হয়তো বা কনস্টিটিউশনাল সিমটমকে বেশিরভাগ বলি। রুগী অনেক মোটা রুগী, চিকন রুগী, ফর্সা রুগী, কালো রুগী, এরকম বিভিন্ন ভাবে ভাগ। তার শীত কাতর, গরম কাতর, মানসিকতার বিষয়গুলো নেওয়া হয়, বেশি মানে খিটখিটে মেজাজের রুগী, এই লক্ষণগুলো নিয়েই আমাদের হোমিওপ্যাথি মেডিসিন সিলেকশন। তাহলে আমরা বললাম যে পাসিং ফ্রিকুয়েন্ট স্মল অ্যামাউন্ট অফ ইউরিন, প্রস্রাব খুব ঘন ঘন যেতে হয় এবং প্রস্রাবের পরিমাণ কম। আর একটা হচ্ছে পেইনফুল ইউরিনেশন, প্রস্রাব করার সময় প্রচন্ড ব্যথা করে, যেটাকে ডিজিউরিয়া বলা হয় মেডিকেলটা। ইউরিন দ্যাট অ্যাপিয়ার ক্লাউড, আসলে ইউরিনের যে রং সেটা সাধারণত সাদা হয় বেশিরভাগ ক্ষেত্রে, কিন্তু এটা দেখবেন ঘোলাটে হয়ে যাবে, ঠিক আছে, প্রথম অবস্থায় ঘোলাটে। এবং আরো ক্ষেত্রে যেটা হতে পারে, দেখেন ইউরিন দ্যাট অ্যাপিয়ার্স রেড, ব্রাইট পিঙ্ক অর কোলা কালার। কোলা কালার যদি হয় তাহলে তো আমরা দেখেন গতদিন বলেছি, আহ যদি ইউরিনের সাথে ব্লাড থাকে, হেমাচুরিয়া বলা হয়েছে, হেমাচুরিয়া থাকলে কোলা কালার, কোকো কোলার যেরকম এরকম একটু থাকে, ওরকম একেবারে কালো থাকে না, কোলা কালার বলা হয়। এটা এ সাইন অফ ব্লাড ইন ইউরিন, দ্যাট মিনস আমরা হেমাচুরিয়া যেটাকে বলেছিলাম গতদিন, এই হেমাচুরিয়াও অনেক পেশেন্টের থাকতে পারে। স্ট্রং স্মেলিং ইউরিন, স্ট্রং স্মেলিং কথাটা, এটা এই স্ট্রং কথাটা কেন লাগানো হলো, আসলে প্রস্রাবের সাধারণত একটা একটু ঝাঁঝালোই থাকে, কিন্তু সেই ঝাঁঝালো থেকে অনেক বেশি ঝাঁঝালো গন্ধ। এবং আমাদের রেপার্টরিতে দেখুন, আমরা শুধু এখানে মানে ওই যে এটা বল, এটা কিন্তু জাস্ট প্র্যাকটিস অফ মেডিসিনের ভাষা। কেন আমরা প্র্যাকটিস অফ মেডিসিন করব, এটা পড়ছেন আপনার নর্মাল ভিউ, কিন্তু আমরা যদি আমাদের হোমিওপ্যাথিক্যালি ভিউ এ যান, প্রস্রাবের গন্ধ বিভিন্ন রকমের গন্ধ আছে। অনেকের প্রস্রাব থেকে দেখবেন অ্যারোমেটিক স্মেল আসে, সুগন্ধিও আসে। তাহলে এটা হোমিওপ্যাথির সাথে অ্যালোপ্যাথির পার্থক্য, বা অন্যান্য মেডিকেল সায়েন্সের সাথে হোমিওপ্যাথির পার্থক্য।
এবং এই পার্থক্যটা যে ডাক্তার যত বেশি নির্ণয় করতে পারবেন সে তত সফল হবে আমার কাছে। অন্যজনরা হয়তো বা দ্বিমত পোষণ করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় এই জায়গাগুলো, এই প্র্যাকটিস অফ মেডিসিনের জেনারেল সিমটম বা কমন সিমটম থেকে যে পিকিউলিয়ার আনকমন স্ট্রাইকিং সিমটম বের করে নিতে পারবেন এবং সেই মোতাবেক ওষুধ সিলেকশন করতে পারবেন, তার কিওর পার্সেন্টেজ আমার মনে হয় সব থেকে বেশি হবে। আর একটা সিমটম কি পাচ্ছি, পেলভিক পেইন ইন ওমেন। ওমেনের কথাটা এই কারণেই বলা হচ্ছে যে যেহেতু মেয়েরা বেশি আক্রান্ত হয়, স্পেশালি ইন দ্য সেন্টার অফ পেলভিস। সেন্টার অফ পেলভিস আমরা গতদিন কি বলেছিলাম, পেলভিক রিজিয়ন, লোয়ার অ্যাবডোমিনের, আমাদের যে পাশে দুটো হিপ বোন আছে, হিপ বোনের ইলিয়াক ক্রেস্ট থেকে যদি একটা লাইন টানা হয়, রেখা টানা হয়, সেটা নিচের অংশটুকুই বলা হচ্ছে পেলভিক। and around the area of the pelvic বোনের এই সিমটম গুলো পাবো। এর সাথে আরো কিছু সাইন সিমটম পাবো, যেমন অনেকের ক্ষেত্রে বললাম জ্বর আসতে পারে, রাইগপ থাকতে পারে, ঠিক আছে? এগুলো আমাদের পেশেন্টের মধ্যে থাকে। আমরা এবার আসি রিস্ক ফ্যাক্টরে, আসলে কারা এই ইউটিআই এর ক্ষেত্রে রিস্ক। এর মধ্যে পড়ানো বলার ক্ষেত্রে কিছু কিছু জিনিস উল্লেখ করেই দিচ্ছি। কি কি লক্ষণ আসলে আমরা পাবো, সরি রিস্ক ফ্যাক্টর, কারা কারা রিস্ক থাকে। আমরা প্রথম দিকে একটা কথা বলেছিলাম ফিমেল। দেখেন, পিপল অফ এনি এজ এন্ড সেক্স ক্যান ডেভেলপ এ ইউটিআই। পিপল অফ এনি এজ এন্ড, যে কোনো বয়সের বা যে কোনো লিঙ্গের মানুষ মধ্যে তাদের ইউটিআই ডেভেলপ করতে পারে। হাউএভার সাম পিপল আর মোর এট রিস্ক দ্যান আদার্স। কিছু কিছু মানুষ অন্যদের থেকে রিস্ক থাকে, মানে তাদের হওয়ার প্রবণতা যদি বলি আমরা, যেটা আমাদের ভাষায় আমরা বলি সাসেপ্টিবিলিটি, সেটা চান্স বেশি। The following factors can increase the likelihood to develop EAD. কিছু কিছু ফ্যাক্টর আমরা এখানে উল্লেখ করেছি, যেমন ফিমেল অ্যানাটমি। আমি যে কথাটা আগেই বলে দিয়েছি, দেখেন, women has a shorter urethra than a male. মেয়েদের যে ইউরেথ্রার লেন্থ পুরুষদের তুলনায় ছোট, ঠিক আছে, যার জন্য কন্টামিনেশন হওয়ার চান্স বেশি থাকে। which shorten the distance the bacteria must travel to reach the bladder. তাহলে এই শর্ট হওয়ার কারণে ব্যাকটেরিয়াটা ইউরেথ্রাল অরিফিস থেকে ব্লাডারে যাওয়ার চান্স থাকে। যখন ব্লাডারে ইনফ্লামেশন তৈরি করছে, দ্যাট মিন্স সিস্টাইটিস হচ্ছে। আমরা বললাম অ্যাসেন্ডিং টাইম, তাহলে ইউরেথ্রাতে হচ্ছে, এরপরে ব্লাডারে হচ্ছে, এরপরে ইউরেথ্রা দিয়ে চলে যাচ্ছে কি দিক। সেক্সুয়াল অ্যাক্টিভিটি, মাল্টি সেক্সুয়াল পার্টনার অভ্যস্ত যারা, তাদের ইউটিআই হওয়ার চান্স খুব বেশি থাকে। Sexual active women tend to have more UTIs than women who are not sexually active. ঠিক আছে, কিছু কিছু মানুষ হাইপার সেক্সুয়াল হয়, কিছু নর্মাল সেক্সুয়াল হয়। যারা হাইপার সেক্সুয়াল পেশেন্ট, তার সেক্সুয়াল পার্টনারের সাথে খুব বেশি সেক্সুয়াল অ্যাক্টিভিটিসে জড়িত থাকে, প্রপার হাইজিন মেনটেন করে না, তাদের ইউটিআই হওয়ার চান্স খুব বেশি। সার্টেন টাইপ অফ বার্থ কন্ট্রোল, যারা জন্ম নিয়ন্ত্রণের কিছু ডিভাইস ইউজ করে, এদের ক্ষেত্রে ইভেন পিল, আমরা কন্ট্রাসেপটিভ পিল, এই পিল যারা লং টাইম ইউজ করে তাদের ইউটিআই হয়। এটার কি মেকানিজম আলাদা আছে, কারণ পিল গুলোর মধ্যে আসলে হরমোন, ঠিক আছে। মেনোপোজ, মেনোপোজ আপনারা সকলেই জানেন, দুটি টার্ম আছে, একটা হচ্ছে মেনার্কি আর একটা হচ্ছে মেনোপোজ। এই টার্মগুলো অবশ্যই আমরা জেনে রাখবো বা মাথায় রাখবো। Menarche, that means onset of first menstruation. Onset of first menstruation. Menarche. প্রথমে কোন মেয়ের যদি মাসিক শুরু হয় তাহলে তাকে আমরা বলি মেনার্কি। আর মেনোপজ, দেখেন, মেয়েদের একটা সেক্সুয়াল লাইফের প্রথম আছে, শেষ আছে, শুরু এবং শেষ। তাহলে যেখানে শেষ হয়ে যায় সেটাকে বলা হয় মেনোপজ। আফটার মেনোপজ, circulating estrogen causes change in the urinary tract that make you more vulnerable to it. এখানে যে বললাম কিছু হরমোনাল ফ্যাক্টর জড়িত থাকে, এস্ট্রোজেন হরমোনের কথা উল্লেখ করে দেওয়া হয়েছে। ইউরিনারি ট্র্যাক্ট অ্যাবনর্মালিটিস, দেখেন, আসলে এটা হচ্ছে কনজেনিটাল অ্যাবনর্মালিটিস হতে পারে, বা পরবর্তীতে অনেক ক্ষেত্রে অ্যাবনর্মালিটিস ডেভেলপ করতে পারে। সেই ক্ষেত্রে আমাদের ইউটিআই হওয়ার চান্স। আমরা অ্যানাটমি, দ্যাট মিন্স
ইউরিনারি ট্র্যাক্টের অ্যানাটমির ক্ষেত্রে ইউরেটারের 3টা কনস্ট্রিকশনের জায়গার কথা বলেছি। এই জায়গাগুলোতে যদি আরো বেশি পরিমাণে কনস্ট্রিকশন থাকে, অ্যানাটমিক্যালি যে পরিমাণ থাকার কথা তার থেকে যদি বেশি থাকে সেটাও হতে পারে, অথবা ওই কনস্ট্রিকশনটা যদি অন্য জায়গায় থাকে সেটাও হতে পারে। আরেকটি দেখেন, একটু রোগের কথা আমরা বলি, যদি এটা ইউরেথ্রাল বা ইউরেথ্রাল স্ট্রিকচার বলা হয়। ইউরেথ্রাল স্ট্রিকচার, স্ট্রিকচার মানে সংকুচিত হয়ে যায়। দেখেন, যাদের পূর্বপুরুষরা গনোরিয়াতে আক্রান্ত থাকে, এই গনোরিয়া আক্রান্ত পেশেন্টের যে রোগী ইউটিআই আক্রান্ত হচ্ছে তার পূর্বপুরুষদের ক্ষেত্রে এই গনোরিয়া যদি আক্রান্ত থাকে সেই ক্ষেত্রেও তাদের ইউরেথ্রাল স্ট্রিকচার হওয়ার চান্স। তাহলে হোমিওপ্যাথিতে যে এই কথাগুলো বলা হয় এটা কিন্তু আবার মডার্ন মেডিকেল সায়েন্স বা অ্যালোপ্যাথি মেডিকেল সায়েন্সের মানুষজন বিশ্বাস করবে না, আপনার কথাকে গুরুত্বই দিবেন। আপনার দাদার বাবা বা দাদার দাদার গনোরিয়ার ইফেক্ট ছিল, আপনার ছেলের মধ্যে এসে দেখা যাচ্ছে ইউরেথ্রাল স্ট্রিকচার। এটা বাস্তবতায় অনেক, এখানে অনেক জ্ঞানী চিকিৎসক আছেন, অভিজ্ঞ চিকিৎসক আছেন, তারা পাচ্ছেন এবং এর ব্যাখ্যা তারা ভালোভাবে দিতে পারে। তাহলে এই ইউরেথ্রাল urinary tract abnormalities কি হচ্ছে? Babies born with urinary tract abnormalities that does not allow urine to leave the body normally. তার মানে বাচ্চাদের ক্ষেত্রে, আমি এখানে বাচ্চাদের কথাটাই উল্লেখ করা হয়েছে, কিন্তু তার আগে ইউরেথ্রাল স্ট্রিকচারের কথা বলে দিলাম একটু। বাচ্চাদের ক্ষেত্রে যে বাচ্চাগুলো জন্মগ্রহণ করে অ্যাবনর্মালিটি, যাদের দেখা যাচ্ছে যে সব আছে বাট ইউরিনারি ইউরেটারে ব্লকেজ, এরকম বাচ্চাও হতে পারে। তাহলে যদি না হয় তাহলে কি করবে? ইউরিন টু লিভ দ্য বডি নর্মালি। তাহলে নর্মালি প্রস্রাব থেকে ইউরিন তো বডি থেকে বের হয়ে যায় ইউরেথ্রা দিয়ে, এটা তো তার পক্ষে সম্ভব হচ্ছে না, তাহলে তার ইউটিআই হয়। সেই ক্ষেত্রে কিডনিতে ইনফ্লামেশন হওয়ার সম্ভাবনা থাকে। ব্লকেজ ইন ইউরিনারি ট্র্যাক্ট কি কারণে ব্লক হতে পারে? দেখেন, নিওপ্লাজম বা কিডনি স্টোন অর enlargement prostate can trap urine in the bladder and increase the risk of UTI. এখানে প্রোস্টেট কথাটা এসছে, যদিও আমরা প্রোস্টেটটা ইউরিনারি ট্র্যাক্টের কোনো অঙ্গ নয়, সেটাকে আমরা বলি জেনিটো ইউরিনারি ট্র্যাক্ট। আবার আরেকটা অংশ জেনিটো ইউরিনারি সিস্টেম বলা, ট্র্যাক্ট বলাটা হচ্ছে জেনিটো ইউরিনারি সিস্টেম। পুরুষদের ক্ষেত্রে এটা থাকে প্রোস্টেট, জাস্ট নেক অফ দ্য ইউরিনারি ব্লাডার, এখানে একটা গ্রন্থি থাকে। এই প্রোস্টেট যদি যাদের বড় হয়ে যায়, বিশেষ করে আফটার 40 ইয়ার্স বা 45 ইয়ার্স, ছেলেদের প্রোস্টেটটা নর্মালি বড় হতে থাকে, এবং এটা যদি খুব বেশি পরিমাণে বড় হয়ে যায় তখন অনেক ক্ষেত্রে প্রসব একেবারেই আটকে সবাই বের হতে চায়, হসপিটালাইজ করে ক্যাথেটার করতে হয় জীবন বাঁচানো। অনেক সময় কিডনি স্টোন এসে ওই যে বললাম কনস্ট্রিক্টেড জায়গাতে আটকে যেতে পারে, অথবা ইউরেটারের মধ্যে নিওপ্লাজম বা টিউমার থাকতে পারে, ইউরিনের ব্লাডারে এসে আটকে যেতে পারে, এরকম বিভিন্ন কজ থাকে। আর আরেকটা জিনিস সাবটেস্ট ইমিউন সিস্টেম, এর মধ্যে আমরা ডায়াবেটিস কথাটা উল্লেখ করছি, যে এছাড়াও আরো কিছু ইমিউন সাপ্রেস ডিজিজ আছে যেগুলো আমাদের বডির ডিফেন্স মেকানিজমকে নষ্ট করে দেয়। আর যখন আমাদের বডির ডিফেন্স মেকানিজম নষ্ট হয়ে যায় বা কমে যায় তখন আমাদের মধ্যে ওই ব্যাকটেরিয়ার প্রভাব বিস্তার করে বেশি, এবং সেক্ষেত্রে আমাদের আরেকটা জিনিস হচ্ছে ক্যাথেটার ইউজ। দেখেন, এই কথাটা কেন বললাম, অনেক পেশেন্ট আছে যারা প্যারালাইজড পেশেন্ট, বেড পেশেন্ট, যারা বিছানায় শুয়ে থাকে, প্রসাবের ক্ষেত্রে ওনাদেরকে ক্যাথেটার ইউজ করা হয়। ঠিক আছে, এই ক্যাথেটার ইউজ বা অনেক হসপিটালাইজ পেশেন্ট আছে যাদের নিউরোলজিক্যাল কিছু প্রবলেম আছে, যারা যাদের মুভেবল না, যারা মুভ করতে পারে না, এদের ক্ষেত্রে ক্যাথেটার ইউজ করা হয়। ক্যাথেটার যদি লং টাইম ইউজ করা হয় তাহলেও তাদের সেই ব্যক্তিগুলো প্রসাবে ইনফেকশন হওয়ার চান্স। আরেকটা জিনিস আমরা নিচে রিসেন্ট ইউরিনারি প্রসিডিউর দেখেন, অনেক ক্ষেত্রে কিছু সার্জারি করা হয় বা ইউরিনারি কিছু ফিজিক্যাল এক্সামিনেশন করা হয়, এগুলো ক্ষেত্রেও দেখা যাচ্ছে পাররেক্টাল এক্সামিনেশন আছে, সেক্ষেত্রে ইউরিনারি ব্লাডার অনেক সময় ইনজুর্ড হতে পারে,
সেক্ষেত্রে তার ইউটিআই হওয়ার চান্স বেশি। আমরা ট্রিটমেন্টে আসলে যাই। ট্রিটমেন্টটা তো হোমিওপ্যাথি ট্রিটমেন্টের ক্ষেত্রে সকলেই কি জানেন, সাইন সিমটম বেস, তার জন্য ট্রিটমেন্ট আমরা বলছি না। ইনভেস্টিগেশনটা আমি গত ক্লাসে কিছুটা বলেছি, আজকে একটু উল্লেখ করব। অন্যান্য জিনিসগুলো কি হতে পারে, কমপ্লিকেশন আমরা কথা বলছি। যদি আমরা ট্রিটমেন্ট, কমপ্লিকেশন তখন হয় যদি আমরা ট্রিটমেন্ট না করি। দেখেন ইউটিআই এর মধ্যে একটা জিনিস আছে যে কমপ্লিকেটেড ইউটিআই, ঠিক আছে? তার মানে এই ইনফেকশনটা রিকারেন্ট হতে পারে। এই ইনফেকশনটা আমাদের রিকারেন্ট হতে পারে। যখন রিকারেন্ট হয়, দেখেন রিকারেন্ট ইনফেকশন স্পেশালি ইন ওমেন হু এক্সপেরিয়েন্স টু অর মোর ইউটিআই ইন এ 6 month পিরিয়ড। তার মানে 6 মাসে তার যদি 2 এর অধিকবার তার ইউটিআই হয়, এটাকে আমরা রিকারেন্ট ইউটিআই বলি। এবং বছরে যদি 4বারের অধিক, দেখেন অর 4 অর মোর উইদিন এ ইয়ার, বছরে যদি 4বারের অধিক বা 6 মাসে যদি 2 এর অধিক সেই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে আক্রান্ত হয়, তাহলে এটাকে আমরা বলছি যে রিকারেন্ট ইউটিআই। আরেকটা জিনিস আছে যে পার্মানেন্ট কিডনি ড্যামেজ, যেটা ওই যে সিকেডি বলছি আমরা, ক্রনিক কিডনি ইনফেকশন, পাইলোনেফ্রাইটিস। ইনফেকশনকে পাইলোনেফ্রাইটিস বলা হয়। এই পাইলোনেফ্রাইটিস আবার 2 প্রকার, একটা হচ্ছে অ্যাকুইট পাইলোনেফ্রাইটিস আর একটা ক্রনিক পাইলোনেফ্রাইটিস। দেখেন permanent kidney damage from an acute or chronic kidney infection due to an untreated UTI, যদি ইউটিআইটাকে আপনারা ট্রিটমেন্ট না করেন, অবহেলা করেন, তাহলে সেখান থেকে আমাদের কিডনি ড্যামেজ হয়ে যাবে। ইনক্রিজ রিস্ক ইন প্রেগনেন্সি ওমেন অফ ডেলিভারিং লো বার্থ ওয়েট অর প্রিম্যাচিউর ইনফেকশন। এখানে প্রেগনেন্ট ওমেনদের কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে যাদের লো বার্থ ওয়েট বেবি বা প্রিম্যাচিউর বেবি যারা ডেলিভারি হয়, তাদের ক্ষেত্রে রিস্ক ইউরেথ্রাল ন্যারোয়িং, আমরা যেটাকে বলেছিলাম স্ট্রিকচার ইন মেন ফ্রম রিকারেন্ট ইউরেথ্রাইটিস। ইউরেথ্রাতে যদি স্ট্রিকচার থাকে, সরু থাকে, তাহলে তার ইউটিআই হওয়ার সম্ভাবনা খুব বেশি। কমপ্লিকেশন প্রিভিয়াসলি সিন উইথ গণকোক্কাল ইউরেথ্রাইটিস, আমি আমার কথাগুলোর মধ্যে বলে দিয়েছিলাম গণকোক্কাল ইউরেথ্রাইটিস, ঠিক আছে। আরেকটা হচ্ছে সেপসিস হয়ে যেতে পারে যদি ইনফেকশনটা খুব বেশি পরিমাণে হয়, আমরা যদি আনট্রিটেড অবস্থায় থাকি, তাহলে এটা সেপসিস ডেভেলপ করতে পারে। সেপসিস potentially life-threatening complication of an infection, especially in the infection works way of your urinary tract to your kidney. Sepsis or septic condition বলে sepsis develop করতে পারে। এখন আমরা আমাদের হলো প্রিভেনশন করব কিভাবে, কিভাবে আমরা আসলে প্রতিরোধ করব, রোগীকে কি পরামর্শ দিবেন? আপনি ওষুধ তো অবশ্যই দিবেন, ওষুধ ছাড়াও আমরা আসলে কি পরামর্শ দিতে পারি? দেখেন there are several measures that can be taken to reduce the risk of developing UTI. Drinks lot of water, ঠিক আছে, and urinate frequently, প্রচুর পরিমাণে পানি খেতে দেবেন এবং ঘন ঘন প্রস্রাব করতে। হাইড্রোথেরাপি বলি অনেকেই, ঠিক আছে। আমি এটা জানি না আমার এই থিওরিটা কতটুকু বিজ্ঞানসম্মত। ইউটিআই পেশেন্ট পেলে আমি একটা কথা রোগীকে বলি, বা অনেক ক্ষেত্রে ভাইটাম যেটা দেওয়া হয় সেটা আমি আধা ঘন্টা পর পর খেতে, 1 গ্লাস পানির সাথে 10 ফোঁটা মেশাবেন খাবেন, অথবা 1 ঘন্টা পর পর। অনেকে যদি পানি খেতে একটু কম স্বাচ্ছন্দ্য ফিল করে, আধা গ্লাস পানি প্রথম দিন এরকম, দ্বিতীয় দিন হয়তো টাইমটা একটু বাড়িয়ে দিই, তৃতীয় দিন যে আরেকটু বাড়িয়ে দিই, দেখা যাচ্ছে এতেও অনেকটা পেশেন্ট কমফর্ট ফিল করে। কারণ আপনার যদি প্রস্রাব না তৈরি হয়, তাহলে তো ওর ওই মাইক্রো অর্গানিজম গুলো বের হয়ে যাবে না। ওর বের হওয়ার পথ আমরা বললাম অ্যাসেন্ডিং টাইপ অফ ইনফেকশন, মানে এ উপরের দিকে যাচ্ছে, আর আপনাকে বের করতে হবে নিচের দিকে, ডিসেন্ড করতে হবে, নিচের দিকে যেতে হবে। তার মানে কিডনিতে আপনাকে প্রস্রাব তৈরি করতে হবে, ইউরেটার দিয়ে, ইউরিনারি ব্লাডার দিয়ে, ইউরেথ্রা দিয়ে বের করে। যদি এটা না করেন, তাহলে তো আপনি ঔষধ দিলেন, পানি খেতে বললেন না, ঘন ঘন সে প্রস্রাব করলো না, তার ইউটিআই ভালো হবে না। তাহলে অবশ্যই ড্রিঙ্ক লটস অফ ওয়াটার অ্যান্ড ইউরিনেট ফ্রিকুয়েন্টলি। আপনার রুগীকে বলেই দিবেন যে আপনি এভাবে পানি খাবেন এবং ঘন ঘন প্রস্রাব করবেন।
অ্যাভয়েড ফ্লুইড সাসেস অ্যালকোহল। কিছু ফ্লুইড তো আছে যেমন অ্যালকোহল যারা পান করে, ক্যাফেইন জাতীয় যে কফি আছে, এগুলো ব্লাডারকে ইরিটেশন দেয়, যার জন্য এগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে। ইউরিনেট শর্টলি আফটার সেক্স, সেক্সুয়াল ইন্টারকোর্সের পরে অবশ্যই আহ, বলে দিতে হবে আপনারা দ্রুত আপনাদের পার্সোনাল হাইজিন বলা হয় এটা মেনটেন করবেন, এবং সেক্সুয়াল ইন্টারকোর্সের পরে আপনার খুব খুব দ্রুত আপনারা প্রসাব করবেন বা ওই ওই এরিয়াটা ওয়াশ করে ফেলবেন। উইথ ফ্রম ফ্রন্ট টু ব্যাক আফটার ইউরিনেট অ্যান্ড বাওয়েল মুভমেন্ট, এইটা খুবই জরুরি একটা কথা। উইথ ফ্রম ফ্রন্ট টু ব্যাক, সামনের থেকে পিছনের দিকে, আফটার ইউরিনেশন অ্যান্ড বাওয়েল। এটা এই কথাটা মূলত মেয়েদের ক্ষেত্রেই বলা হয়, কারণ ছেলেদের এই দুটো অরিফিসের কিন্তু ডিস্টেন্স, মেয়েদের ক্ষেত্রে ডিস্টেন্স গুলো কম, তিনটা অরিফিসই কাজ করে। সামনে থেকে পিছনের দিকে ওই মুছে ফেলতে হবে। যেটা আমরা পানি খরচ করি, পানি দিয়ে ধৌত করি, ঠিক আছে, সেই কাজটা আপনাকে অবশ্যই কিপ দ্য জেনিটাল এরিয়া ক্লিন। অবশ্যই আপনার জেনিটাল বা পেরিনিয়াল এরিয়াকে ক্লিন রাখতে হবে। আহ, দেখেন আমাদের মেয়েদের যে মিনস্ট্রেশন সাইকেল, মিনস্ট্রেশন সাইকেলে আগেকার মায়েরা বা মেয়েরা তুলা ইউজ করতো, বিভিন্ন কাপড় ইউজ করতো, এটাও কিন্তু ইউটিআই জন্য দায়ী। এখন স্যানিটারি প্যাড এসছে, বাংলাদেশ গভর্নমেন্ট বা বিভিন্ন এনজিও সংস্থা দেখেন স্কুলে, স্কুল লেভেলে বিশেষ করে অ্যাডোলেসেন্ট গার্লদের এই শিক্ষাটা দিচ্ছে। এখন বিভিন্ন জায়গায় এরকম কর্নার তৈরি হচ্ছে স্কুলগুলোতে, যেটা আগে আমাদের দেশে ছিল না। স্যানিটারি প্যাড এন্ড মিনিস্ট্রাল কাপস আর প্রিফার্ড টু টেম্পল, মানে আপনার ওই তুলা বা কাপড়ের থেকে অবশ্যই স্যানিটারি প্যাড বেশি প্রিফারেবল। অ্যাভয়েড ইউজিং এ ডায়াফ্রাম, আমরা ওই যে কারণগুলোর মধ্যে একটা কথা বলেছিলাম যে কন্ট্রাসেপশন, কন্ট্রাসেপটিভ মেথডের কিছু আছে, সেখানে ডায়াফ্রাম বা স্পার্মাসাইড ফর বার্থ কন্ট্রোল যে ডিভাইস গুলো আছে এগুলো অ্যাভয়েড করতে হবে। কিছু পারফিউম ইউজ করে অনেকে জেনিটাল এরিয়া, এগুলো অবশ্যই অ্যাভয়েডিং ইউজিং পারফিউম প্রোডাক্ট ইন দ্য জেনিটাল। আরেকটি বিষয় হচ্ছে যেটা ছেলেদের জন্য বা মেয়েদের ক্ষেত্রেও এটা অবশ্যই আপনার কটন আন্ডারওয়্যার এবং লুজ ফিটিং, অনেকে টাইট ফিটিং আন্ডারওয়্যার করে, এটা কখনোই নয়, লুজ ফিটিং। এবং আরেকটা জিনিস আমি এর সাথে একটু বলে রাখি, দেখেন, টু কিপ দ্য এরিয়া অ্যারাউন্ড দ্য ইউরেথ্রাল ড্রাম, ঠিক আছে, আপনি যদি টাইট করে থাকেন তাহলে ওই জায়গাটা ঘেমে যাবে, ঘেমে গিয়ে মানে ইনফেকশন হওয়ার চান্স আরো বেশি। কেন কটন আন্ডারওয়্যার এবং লুজ ফিটিং কেন বলছি, এটা আরেকটা দিক। আমরা আমাদের ক্ষেত্রে দেখবেন, বিশেষ করে ইনফার্টিলিটির, ছেলেদের ক্ষেত্রে, ছেলেদের ইনফার্টিলিটির যে কজ, এই কজের ক্ষেত্রে টাইট আন্ডারওয়্যার কিন্তু একটা খুব প্রমিনেন্ট কজ। কারণ যখন টাইট আন্ডারওয়্যার পরা হয় তখন স্ক্রোটাল এরিয়াতে হিট প্রোডাকশন এবং স্পার্ম গুলো ওই অনেক সময় destroy হয়, ঠিক আছে, যার জন্য ওই জায়গাতেও যাদের বিশেষ করে মেল ইনফার্টিলিটি কেস যদি পান তাদেরকে অবশ্যই আপনারা এই অ্যাডভাইসটা দিবেন। এখানে আমরা এটা ইউরিন রিপোর্ট গতদিন দেখেছি, আজকে সেটাই দেখাচ্ছি। মূলত আমি প্রথমে যে পেশেন্টের কথাটা উল্লেখ করেছিলাম সেই পেশেন্টের ক্ষেত্রে অনেক পেশেন্ট আসবে আপনাদের কাছে রিপোর্ট সরাসরি নিয়ে আসবে, অনেক পেশেন্ট আসবে আপনার কাছে সাইন সিমটম নিবে, আপনি হয়তোবা তার সাথে কথা বলে ওষুধে যাই আমরা বেশিরভাগ চিকিৎসক, কিন্তু আসলে প্রপারলি তার ইউটিআইটা হয়েছে কি না এটা জানার জন্য একটা মাত্রই প্রস্রাবের টেস্ট, সেটা হচ্ছে ইউরিন ফর আরএন, রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন, ইউরিন আর এম ই, এই কথাটি লিখে দিলেই ইউরিন অ্যাডভাইস, ইউরিন আর এম, এই কথাটি যদি আমরা উল্লেখ করে দিই তাহলেই আর কোনো কিছু প্রয়োজন হয়। সেখানে এখন বর্তমানে বেশিরভাগ ল্যাবে ইউরিন অ্যানালাইজার চলে এসেছে, যেটা আর আগে স্ট্রিপ দিয়ে টেস্ট হতো। কিছু টেস্ট তারা মাইক্রোস্কোপে করতে হতো, ফিজিক্যাল দেখতো, দেখেন যেমন কোয়ান্টিটি, কালার, অ্যাপিয়ারেন্স, ডিপোজিট, সেডিমেন্ট হচ্ছে কিনা, এগুলো দেখেই করা যায়। কিছু কেমিক্যাল রিয়াকশন আছে বা কেমিক্যাল এক্সামিনেশন যেগুলো করা হয়, যেমন এর রিয়াকশন অ্যাসিডিক না অ্যালকালাইন, অ্যালবুমিন আছে কি নেই, সুগার,
প্রোটিন আছে কি নেই, কিটোন বডি, বাইল সল্ট, বিলিরুবিন বা ইউরোবিলিরুবিন, বাইল পিগমেন্ট এগুলো আছে কিনা, কিছু কেমিক্যাল স্ট্রিপ আছে, কিছু রিয়েজেন্ট আছে, এগুলো দিয়েও পরীক্ষা করা যায়। এগুলো যারা ল্যাবে চাকরি করেন ওনাদের বিষয়, মানে এজ এ ডাক্তার হিসেবে আমাদের এটা বিষয় নয়, কিন্তু জানা থাকা ভালো। আর কিছু পরীক্ষা আপনাকে করতে হয় মাইক্রোস্কোপ দিয়ে, কারণ এটা আপনার খালি চোখে দেখতে হয়। যেমন আপনার আমরা বলেছিলাম হেমাচুরিয়া, আরবিসিটা বেড়ে যায়, তাহলে হেমাচুরিয়া সেখানে দেখতে গেলে অবশ্যই আপনাকে মাইক্রোস্কোপ লাগবে। যদি পার্সেল বেড়ে যায়, পার্সেল তো আপনি খালি চোখে দেখতে পাবেন, হ্যাঁ। যদি তার প্রচুর থাকে তাহলে ওই ইউরিনের যে অ্যাপিয়ারেন্সটা আছে, হ্যাঁ, এই অ্যাপিয়ারেন্সটা টার্বিড। দেখেন অ্যাপিয়ারেন্স স্লাইটলি হেজি লেখা আছে, সেখানে টার্বিড মানে ওই যে আমরা বললাম অ্যাপিয়ারেন্স খুব ঘোলাটে হয়ে যায়, ক্লাউডি হয়ে যায়, অতিরিক্ত ক্লাউডি হয়ে যায়। পার্সেল, ইপিথেলিয়াল সেল, এগুলো আমরা আমাদের অবশ্যই মাইক্রোস্কোপ দিয়ে দেখি। আমরা তো বললাম ইউরিন অ্যানালাইজার আছে, সেটা দিয়ে আহ, আমাদের এই টেস্ট গুলো খুব সহজেই এবং অনেকগুলো রিপোর্টে চলে আসে। তো ম্যানুয়ালি করতে গেলে কিছুটা কম আসে, কিন্তু অ্যানালাইজার দিয়ে অনেক বেশি। এর সাথে আরেকটি পরীক্ষা যেটা আহ, যদি ট্রিটমেন্ট করে ভালো হচ্ছে, আমরা বললাম আমাদের অর্গানিজম দায়ী, ট্রিটমেন্ট করে ভালো হচ্ছে না, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সেই ক্ষেত্রে ইউরিন ফর সিএস, সিএস সিভিল সার্জন নয় কিন্তু, সিএস বলতে সিভিল সার্জনকেও কিন্তু বোঝায়, সিভিল সার্জন স্যারকে সংক্ষেপে সিএস বলে, হ্যাঁ। কিন্তু এই সিএস মানে কালচার সেন্সিটিভিটি, কালচার সেন্সিটিভিটি মানে আমাদের যে প্রসাবটা, ইনফেক্টেড প্রসাবটা, এই প্রসাবটাকে কালচার করবে। কালচার কেন করবে? ওর মধ্যে ওই যে বললাম মাইক্রো ব্যাকটেরিয়া আছে কিনা সেটা দেখবে, এবং অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়ে সেন্সিটিভিটি টেস্ট করবে। আপনারা এই রিপোর্ট গুলো পেলে দেখবেন অ্যান্টিবায়োটিক ওষুধগুলোর উপরে তো জীবাণুর নামটা লেখা থাকে, পরবর্তীতে যেটা লেখা থাকে সেটা দেখবেন যে অনেকগুলো অ্যান্টিবায়োটিক লেখা থাকে, তার সাথে পাশে দেখে লেখা থাকবে দেখবেন এস আর, ঠিক আছে, আর্থ রেজিস্ট্যান্স লেখা থাকে, যেগুলো আর কাজ করে। আর এস থাকলে সেন্সিটিভ, তার মানে এটা কাজ করে। এরকম সিএস রিপোর্টটা অনেক সময় করা প্রয়োজন হয়, যাদের অনেক দিন ট্রিটমেন্ট করেও বা যেসব অ্যালোপ্যাথি চিকিৎসকের কাছে থেকে আসছে কিন্তু কোনো ফল হচ্ছে না, সেক্ষেত্রে আপনারা করতে পারেন। কিন্তু আসলে অ্যাকর্ডিং টু হোমিওপ্যাথির ক্ষেত্রে সিএস রিপোর্টটা অতটা ইম্পর্টেন্ট হতে হবে আমার কাছে মনে হয়। কারণ আপনার ওই যে বললাম এই ইউরিন আরএমিটা করলেই আপনি তো পেয়ে যাচ্ছেন, তার সাথে আপনার সাইন সিমটম, সেটা হচ্ছে রুগীর এবং রোগীর, ঠিক আছে। কারণ আমরা তো আসলে অ্যান্টিবায়োটিক দিই। তবে এখানে অনেকেই হোমিওপ্যাথির ক্ষেত্রে টোটোপ্যাথি বলে, সেই টোটোপ্যাথির হিসাব করলে আবার সিএস রিপোর্টটা কাজে আসতে পারে। কারণ জীবাণুর দিয়ে আমাদের অনেকগুলো মেডিসিন তৈরি হয়েছে, সেই ক্ষেত্রে আমাদের সিএস রিপোর্ট প্রয়োজন হতে পারে। আরেকটা হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফি। আল্ট্রাসোনোগ্রাফি লোয়ার অ্যাবডোমেন দিতে পারেন, লোয়ার অ্যাবডোমেনে কিডনি, ইউরেটার, ইউরিনারি ব্লাডার এগুলো আসে, ইউরেটটা আসলে তো আসে না, ইউরিনারি ব্লাডার পর্যন্ত, ঠিক আছে। হোল অ্যাবডোমেন বা স্পেসিফিক্যালি আপনি কেইউবি দিতে পারেন বা লোয়ার অ্যাবডোমেন দিতে পারেন, কেইউবি বা লোয়ার অ্যাবডোমেন, ইউএসজি ফর কেইউবি বা লোয়ার অ্যাবডোমেন। এটা দিলেও আমরা ওই যে বললাম সিস্টাইটিস, এটা বোঝার জন্য কিন্তু আমার ইউরিনারি ব্লাডার ইনফেকশন বোঝানোর জন্য আমাদের নির্ভর করতে হবে আল্ট্রাসোনোগ্রাফি। আল্ট্রাসোনোগ্রাফির উপরে আমাদের নির্ভর করতে হবে। এখানে সনোলজিস্ট ওই ইউরিনারি ব্লাডারের স্ট্রাকচারের উপর, কারণ ওখানে যখন জীবাণু থাকে তখন ওর ভিতরকার যে লাইনিং মেমব্রেন গুলো আছে, এই লাইনিং মেমব্রেনের চেঞ্জ চলে আসে, সেখান থেকে সনোলজিস্ট আমাদেরকে রিপোর্ট দেয় এবং সেটার উপরেও নির্ভর করে আমরা ওষুধ। আজকের মূল ক্লাসের জায়গাগুলো এই জায়গাতে আমি ট্রিটমেন্ট পোর্শনটা এখানে উল্লেখ করিনি। এটার মূল কারণ হচ্ছে যে আসলে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট ফিক্সড না, নির্দিষ্ট কোনো কিছু না। আমি নির্দিষ্ট একটা গল্প বলেছি ক্যান্সারিসের, কিন্তু হোমিওপ্যাথি ট্রিটমেন্ট কিন্তু নির্দিষ্ট ভাবে আপনি কখনোই বলতে পারেন না যে এটাই ইউটিআই এর ঔষধ, এটা দিয়ে ইউটিআই ভালো হবে। এই কথাটি কিন্তু অ্যাজ এ হোমিওপ্যাথি ফিজিশিয়ান হিসেবে আমাদের বলাটা আমার কাছে মনে হয় না। এটার সাথে হয়তো অনেকেই মতবিরোধ আনতে পারেন,
কিন্তু আমি যতটুকু হোমিওপ্যাথি সম্পর্কে যতটুকু বুঝি আমার স্বল্প জ্ঞানে, সেক্ষেত্রে কোনো রোগীকে বা রোগকে নির্দিষ্ট করে কোনো ঔষধের মধ্যে নিয়ে আসা যাবে। তবে আমাদেরকে কিছু সাহায্য করে, এই সাহায্যের বইটি হচ্ছে আমাদের রেপার্টরি। অনেকে অনেক চিকিৎসক আছে রেপার্টরিকে গুরুত্ব দিতে চান না, কিন্তু রেপার্টরির গুরুত্ব কেন আমি বলছি এই কারণে, আপনাকে আপনাকে হেল্প করবে সিলেকশনের জন্য। আপনার ম্যাট্রিমেডিকা তো অবশ্যই লাগবে, কারণ রেপার্টরি তৈরি কিন্তু ম্যাট্রিমেডিকা থেকে, ম্যাট্রিমেডিকা কিন্তু রেপার্টরি থেকে তৈরি না। অনেকেই বলবো যে হ্যাঁ রেপার্টরির জন্য কি হবে। রেপার্টরি কেন বলছি, যে দেখেন আপনি এই যে ব্লাডারে ইনফ্লামেশন, সিস্টাইটিস আমরা যেটা ইনফ্লামেশন কোথায় পাবেন? 646 নাম্বার পেজ, কেন্টের রেপার্টরি 646 নাম্বার পেজে আপনি যান। যদি সিস্টাইটিস খুঁজতে চান, ব্লাডার চ্যাপ্টারের ইনফ্লামেশন প্রদাহ পাবেন। এখানে ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড অনেকগুলো মেডিসিন আছে। দেখেন আমরা এই জায়গাতে যেমন রুব্রিক পাচ্ছি, রুব্রিকের সাব রুব্রিক পাচ্ছি, ঠিক আছে? সেই জায়গাগুলো আপনাকে বিবেচনা করে রুগীর সাথে মিলিয়ে এটা আপনাকে হেল্প করবে। কেন কথাটি বললাম, দেখেন ইনফ্লামেশন এর সাবরুব্রিক্স একটা আছে, কোল্ড ফ্রম টেকিং, ঠান্ডা লাগার পর। এখানে ডালকামরা ফার্স্ট গ্রেডের মেডিসিন, সেকেন্ড গ্রেডের মেডিসিন সালফার। তাহলে আমরা কি অনেক চিকিৎসক দেখেন, আপনি হয়তোবা, আমি এখানে কথাটাকে অন্যভাবে নিবেন না, অনেক চিকিৎসক আমরা ডালকামরাকে ইউটিআই ইউজ করব ভাবি না। কারণ ওই ইনফ্লামেশন অফ ব্লাডারের মধ্যে আমরা দেখেন ফার্স্ট গ্রেডের মেডিসিন পাচ্ছি, অ্যাকোনাইট, অ্যাপিস, বেলেডোনা, ক্যান্থারিস, ইকুইজিটাম, ল্যাকেসিস, লাইকোপোডিয়াম, সারসেপিলা, পালসেটিলা, সিপিয়া, টেলোরিন। এখানে এগুলো বললাম, এখানে সেকেন্ড গ্রেডের আরো আছে, থার্ড গ্রেডের আছে। কিন্তু আমরা এই এই যে জায়গাটা আপনাকে ইনকোয়ারি করতে হবে রোগীর সাথে। আবার আমরা বললাম যে বার্নিং সেন্সেশনের কথা বলি, যে রুগী প্রচুর মানে জ্বালা পোড়া করছে। আপনি কোথায় যাচ্ছেন? আমি বললাম যে বার্নিং পাবেন পেইনের মধ্যে। ঠিক তার পরের পেজেই 647 নাম্বার পেজে যান, পেইন, বার্নিং। ফার্স্ট গ্রেডের মেডিসিন আছে বারবারিস, ক্যান্থারিস, ক্যাপসিকাম, পেরিভেন। ওই যে একটা কথা বললাম, ইউরিনেশন বিফোর, আফটার, ডিউরিং। দেখেন নিচেই খুব স্টেপ বাই স্টেপ লেখা আছে। আমরা ওই যে বললাম হোমিওপ্যাথির বিশেষত্ব কোথায়, এই বার্নিং এর মধ্যে দেখেন একেবারে নিচের সাবরুব্রিক একটা আছে, ওয়াকিং ইন দা ওপেন এয়ার অ্যানেল, খোলা বাতাসে ভ্রমণে বসে। তার প্রসাবে জ্বালা পোড়া করছে, কিন্তু রুগী বলছে ডাক্তার সাহেব আমি যদি একটু খোলা বাতাসে ঘুরে বেড়াই তাহলে আমার এই প্রসাবের জ্বালা পোড়াটা মনে হয় কমে যায়। পেরিভিন একটাই ফার্স্ট রেপার্টরি আমাদেরকে অবশ্যই অবশ্যই help করে। যে বললাম যে ঘন ঘন প্রসাবের বেগ আসে, রুগী এইগুলো হচ্ছে কমন সিমটমস। রুগী আপনাকে বলবে যে ডাক্তার সাহেব আমার প্রসাব খুব ঘন ঘন হচ্ছে, তাহলে প্রসাবের বেগ আসছে ঘন ঘন, কোথায় পাবেন? এটাও ব্লাডারের মধ্যে, আর্জিং, বুলরুব্রিক্স, সাবরুব্রিক্সে পাবেন ফ্রিকুয়েন্ট। অনেকগুলো মেডিসিন, অনেক। এবং আবার অনেক ক্ষেত্রে আমরা কি বলছি, যে ওই যে বললাম পেইনফুল ইউরিনেশন, পেইনফুল ইউরিনেশন যেটাকে মেডিকেল টার্মে ডিজিউরিয়া বলা হয়। পেইনফুল ইউরিনেশন কোথায় পাচ্ছেন আপনি? রেপার্টরি ব্লাডার চ্যাপ্টারের ইউরিনেশন রুব্রিক, সাব রুব্রিক হচ্ছে ডিজিউরিয়া। 656, 656 আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। দেখেন ডিজিউরিয়া মেয়েদের ক্ষেত্রে, বিশেষ করে নিউলি ম্যারিড ওমেন, আমরা ম্যাট্রিমেডিকে কনফার্ম করতে পারি কিভাবে? দেখেন ওই ডিজিউরিয়ার সাবরুব্রিক্সে ম্যারিড ওমেন, নিউলি নববিবাহিতা যে নারী মহিলা, এদের ক্ষেত্রে ক্যানাবিস স্যাটাইভা, স্ট্যাফি হচ্ছে ফার্স্ট গ্রেড। ম্যাট্রিমেডিকাতে মানে বেশিরভাগই আমরা পড়ে থাকি স্ট্যাফি। দেখেন ক্যানাবিস স্যাটাইভাও কিন্তু থার্ড গ্রেডের, কিন্তু স্ট্যাফি হচ্ছে ফার্স্ট গ্রেডের। এরকম মেডিসিন গুলো এই জায়গা থেকে আমাদের সাহায্য করতে পারে।
আমরা যদি কিডনির ইনফেকশনের কথা চিন্তা করি, যে আমরা বললাম পাইলোনেফ্রাইটিস, যে কথাটা বললাম পাইলোনেফ্রাইটিস, দেখেন কিডনি আলাদা একটা চ্যাপ্টার আছে, কিডনি ব্লাডারের পরেই কিডনি চ্যাপ্টার, তাহলে ইনফ্লামেশন পাচ্ছি, কিডনির প্রদাহ পাচ্ছি 662 পেজ। ঠিক আমরা ওই যে বললাম ইউরেথ্রাইটিস, সরি সিস্টাইটিস পাচ্ছি কোথায়? আমরা যে সিস্টাইটিস কথাটা বললাম, এটা আমরা রুব্রিক হিসেবে কোথায় পাবো? 672 নম্বর পেজে পাবেন। ইউরেথ্রা একটা চ্যাপ্টার আছে, এই ইউরেথ্রাল দেখেন ইনফ্লামেশন। ঠিক আছে, তাহলে এই এই রেপার্টরি আমাদেরকে হেল্প করছে আমাদের ট্রিটমেন্টের প্রসিডিউর বা ট্রিটমেন্ট প্যানেল ঠিক করার জন্য, যে আমরা কি ঔষধে যাব সেটাতে সহায়তা করে না, কিন্তু সিলেকশন করবেন আপনি ফিজিশিয়ান, আপনি রোগীর কমপ্লেইন এবং রোগের কমপ্লেইন। রোগী এবং রোগ, আমি দুটি কথা বারবার বলছি, রোগেরটা তো অবশ্য নিচ্ছেন, এর সাথে অবশ্যই আপনাকে রুগীকে চিন্তা করে আপনাকে ওষুধ দিচ্ছেন। এবং আপনি অ্যাকর্ডিং টু হোমিওপ্যাথি অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিউরে ঔষধ দিবেন, রোগী অবশ্যই ভালো হবে আশা করা যায়। আহ ধন্যবাদ সকলকে, আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ স্যার আপনার মূল্যবান আলোচনা করার জন্য। আমাদের মূল আলোচকের সঙ্গে যদি আপনারা ইউটিআই নিয়ে কেউ সংযুক্ত করতে চান তাহলে স্যারের সঙ্গে একটু সংযুক্ত করতে পারেন। ডাক্তার হামিম স্যার আছেন, ডাক্তার হামিম উদ্দিন স্যার। ডাক্তার হামিম উদ্দিন স্যার। ওয়ালাইকুম স্যার। হ্যাঁ, আপনি কিছু সংযুক্ত করতে চাইলে সংযুক্ত করতে পারেন স্যার। স্যার হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি জি, না থ্যাংক ইউ। আমি আসলে শুনতে পারিনি পুরো, আমি ওই যে আরেকটা ক্লাস ছিল সেখানে আমার প্রেজেন্ট করতে হয়েছে, আমি আসলে শুনতে পারিনি, আমি কেবল জয়েন করছি কিছুক্ষণ আগে। তাও জাহাঙ্গীর স্যারের ক্লাস যেদিনই হয়, আমার প্রিয় মানুষ, মেডিকেলের বড় ভাই, কিন্তু ওনার ক্লাস যেদিনই হয় ওই দিনই আমার এখানে ওনার লেকচারটা আমি ভালোভাবে শুনতে পারি না নেটের সমস্যার জন্য।